হ্যালো। আচ্ছা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি উজ্জ্বল বিশ্বাস, বিশ্বাস একাডেমি বাংলা নেটসাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আচ্ছা, যে কথাটা একটুখানি জানানো অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে ইউজিসি নেট রেজাল্টের ব্যাপারে। প্রতিদিন মোটামুটি 10 থেকে 15টা তারও বেশি ভিডিও আসছেই, কেউ না কেউ বানিয়েই দিচ্ছে যে রেজাল্ট চলে এলো, রেজাল্ট চলে এবার যে এই ধরনের ভিডিও বানায় বা যারা এই ধরনের ভিডিও বানায় সেটা তাদের কাজ, তাদের কর্তব্য ছাত্রদেরকে ইনফরমেশন দেওয়া। ব্যাপারটা হচ্ছে এই যে এটা থেকে আমরা কি হচ্ছি, অধিকাংশ ছাত্ররাই একটু এই যে বলছে, অনেকে বলছে যে 30 তারিখে রেজাল্ট আসবে, অনেকে বলছে 3 তারিখে রেজাল্ট আসবে, 4 তারিখে রেজাল্ট আসবে। যাই হোক, যখন 3 তারিখ 4 তারিখ পার হয়ে যায়, তারপরে আর 30 তারিখ পার হয়ে যাচ্ছে, তখন আর যখন রেজাল্ট আসছে না, তখন আমরা কি হতাশ হয়ে পড়ছি। পড়াশোনা স্লো হয়ে যাচ্ছে। যারা প্রায় পাস করবে, প্রথমবার পাস করবে বা পরের বার পাস করবে, যারা জিআরএফ পাবে, তারা একটা মনে আশা বেঁধে আছে যে রেজাল্টটা দেবে, তখন একটা কি রেজাল্ট হলো সেটা দেখে তারপরে না হয় আবার পড়া শুরু করা যাবে, না হলে পরবর্তী স্টেপ যে যার সেটা আবার শুরু করবে। এই ধরনের সবাই আশা করে আশায় বুক বেঁধে আছে। এবার যখনই রেজাল্ট দিচ্ছে না, তারিখ পেরিয়ে আছে, তখনই হতাশ হচ্ছে। এবার ইউজিসি নেট কিন্তু কখনো কোনো কথা বলেনি যে আমরা অমুক তারিখে দেবো, অমুক তারিখে দেবো। সবই কি আমরা ইউটিউব দেখে আমরা এই ধরনের মানসিক বিভ্রমের শিকার হচ্ছি। তা আমার মনে হয় এই ধরনের এই রেজাল্ট আসছে বা কি, এই রেজাল্ট চলে এলো, বিশাল ইনফরমেশন ফর ইউজিসি নেট রেজাল্ট, এই ধরনের হাবিজাবি থাম্বনেল থেকে ভিডিওগুলো না দেখাই ভালো। তা কাজের কাজ করা উচিত। আমার কথা হচ্ছে ইউজিসি নেটের কাট অফ, বিগত বছরের কাট অফগুলো একটু অ্যানালাইসিস, এইগুলো দেখা যেতে পারে। এগুলো দেখে নিজে দেখুন, দেখার পরে দেখুন যে আপনার কতগুলো ঠিক হচ্ছে, তারপরে একটা আইডিয়া করে নিন আমরা পাস হবে কিনা। এবার যদি পাস হয়, আমি বলবো যে যদি একটু কনফিউজ থাকে, তবুও পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। যদি হয়ে যায়, তবুও আপনি অল্প কয়েকটা দিন পড়াশোনা চালিয়ে যান, তারপরে যা হয় হবে। আমি একটা ভালো উপদেশ দিচ্ছি আর কি। তা না হলে আপনি যখন পড়াশোনা থেকে বিরত থাকবেন, তখন দেখবেন যে 15 দিন পরে যখন পড়তে পারবেন, তখন পড়তে আর মন লাগছে না। আমার সঙ্গে যদি একমত হন তাহলে বলবেন, যদি কোথাও খারাপ লাগে তাও বলবেন যে এই কথাগুলো আপনি খারাপ বলছেন। তা এই হচ্ছে ব্যাপার। যদি পড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আবার মন বসাতে অনেকটা টাইম লাগে। অর্থাৎ একটু একটু করে পড়াশোনা চালিয়ে যান, তারপর রেজাল্ট যাবে, আসবে। আর পূজা টুজা এলে এমনি পড়াশোনা হবে না, সেটা পরের কথা। সে কয়দিন পূজায় রেস্ট নেন, তার আগে আশা করি রেজাল্ট চলে আসবে। তা কবে আসবে সেটা আমিও জানি না। এবার যারা বলছে যে এই রেজাল্ট চলে এলো, তারাও জানে না। পরিষ্কার কথা শোনেন, কবে আসবে একমাত্র ইউজিসি নেটই জানে, কর্তৃপক্ষই জানে, এনটিএ কর্তৃপক্ষই জানে, তাছাড়া কেউ জানে না। আর এরা কোনো কথা বাইরে প্রকাশ করে না। যেদিন আসবে সেদিন আসবে, এ হচ্ছে কথা। বাদ বাকি এই যে আবহাওয়া তৈরি করা, যে ব্যাপার, ছাত্রদের মধ্যে আবহাওয়া গরম করা, এই সমস্ত ব্যাপারগুলো না করে আমার মনে হয় তারা ভিডিও করছে, করুক, সেটা তাদের ব্যাপার। কিন্তু আপনারা এই ধরনের ভিডিও না দেখে পড়াশোনার মধ্যে ফোকাস করুন, মন দিন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আজকে যে বিষয়টা ছোট্ট করে টপিকটা যে পড়াবো, সেটা হচ্ছে স্বাদের আসন। একটুখানি পড়াই আপনাদের। তা দীর্ঘ প্রায় 15 দিন পরে আবার ভিডিও করছি। আমার প্রতিদিন ডেইলি ভিডিও করা হয় না, খারাপ লাগে যখন এই ইউজিসি নেটের রেজাল্টের নাম করে এই ধরনের ভিডিওগুলো পরপর প্রতিদিন আপডেট হয়েই যায়। এই চলে এসেছে ইউজিসি নেটের রেজাল্টের ভিডিও, এই ধরনের ভিডিও আমার করতে ইচ্ছা করে না। কারণ ছেলে মেয়েদের অনেকে হতাশ হয় যখন ঠিক টাইম মতো কথার সঙ্গে কাজের মিল না থাকে, তখন ছেলে মেয়েগুলো হতাশ হয়, খারাপ লাগে। আমি ব্যক্তিগতভাবে আমিও একজন ছাত্র। আমার 3বার ইউজিসি নেট পাস হয়েছে, এবার দিলে 4বার হবে। একবার সেট পাস করেছি। তা এই জিনিসগুলো বুঝি, দীর্ঘদিন ধরে এই জিনিসের মোকাবেলা করছি। তা ছাত্রদের উপর কেমন ইমপ্রেশন পড়ে সেগুলো বুঝি।
সেই জন্যই বলছি যে অল্প হোক, বেশি পড়তে হবে না, কম বেশি পড়তে থাকুন, তাহলে রেজাল্ট যেদিন আসবে আসবে। পাস হলে ভালো, অভিনন্দন, কনগ্রাচুলেশন। পাস করার পরে আপনার যা কর্তব্য সেগুলো করবেন, কিন্তু মনে করুন আপনার রেজাল্ট আসেনি, আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, একটু একটু করে পড়ুন, অত এফোর্ট দিয়ে পড়তে হবে না, একটু একটু করে পড়া চালিয়ে রাখুন। বেশ, আচ্ছা শুরু করি তাহলে। স্বাদের আসন এই যে পড়াটা, এটা দীর্ঘ একটা কবিতা, কবিতা মানে গ্রন্থ মতো আর কি বলা চলে, মানে গ্রন্থ, একটা কাব্যগ্রন্থ যতটা বড় হয় ঠিক ওই রকম। স্বাদের আসন বিহারীলাল চক্রবর্তীর লেখা। আচ্ছা, বিহারীলাল, আচ্ছা এখানে শর্ট করে আলোচনা করা আছে, যদি আরও বিস্তারিত পড়তে হয় তাহলে অবশ্যই ওই যে বিজ্ঞাপন, এই নম্বরটিতে যোগাযোগ করবেন। নতুন করে অযথা বসে না থেকে একটা যে কোনো, আপনি আমার কাছে পড়বেন এমন কোনো কথা নেই। আমি বলছি না যে আমার কাছে এত ডিসকাউন্ট আছে, এ আছে তা আছে, আমার কাছে পড়তে চলে আসুন, খুব ভালো পড়া, আপনার ভালো লাগলে আসবেন, পড়বেন, ব্যাস। এই নম্বরটা অথবা এই নম্বরটাতে যোগাযোগ করবেন। বেশ, 923507, এই নম্বরটাতে যোগাযোগ করবেন, যে কোনো দুটোর একটা, যে কোনো নম্বরে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ করলেও হবে, এই নম্বরটাতে হোয়াটসঅ্যাপ আছে, এটাতে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারেন। যারা পড়তে চান, বাংলা বিষয়ে যারা পড়তে চান, শুধু সেকেন্ড পেপার পড়তে চাইলে যোগাযোগ করতে পারেন। বেশ, আচ্ছা স্বাদের আসনকে বিহারীলাল চক্রবর্তী। আচ্ছা, যেটা বারবার প্রতিবার যে প্রশ্নটা আসে সেটি হচ্ছে কি, মালঞ্চ অনেকবার রিপিট করা হয়েছে, যে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তাহলে উত্তর হচ্ছে, আমি এখানে একটুখানি সাজিয়েই নিয়েছি, ওই জন্য পরে লিখে পড়াতে একটুখানি টাইম লাগে, অন্যদিন পড়াবো লিখে। তা যাই হোক, মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয় স্বাদের আসন। এই সিঙ্গেল একটা ইনফরমেশন থেকে অনেকবার রিপিট হয়েছে ইউজিসি নেটের প্রশ্ন। তাহলে প্রথম স্বর্গ, এটা 4টে স্টেপে, 4টে ধাপে পরপর প্রকাশিত হয়, ওই জন্যে এইটা একটা যেহেতু সিকোয়েন্স তৈরি হচ্ছে, এই দেখুন, এটা একটা যেহেতু 4টে একটা সিকোয়েন্স তৈরি হচ্ছে, প্রথম স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, তৃতীয় স্বর্গ, চতুর্থ স্বর্গ, এরকম 4টে সিকোয়েন্স যেহেতু তৈরি হচ্ছে, তাহলে কি আমার এখান থেকে কিন্তু একটা সিকোয়েন্সের কোশ্চেন অবশ্যই হতে পারে। তাহলে প্রথম স্বর্গ 1295 ফাল্গুনে প্রকাশিত হয়, দ্বিতীয় স্বর্গ 1295 চৈত্রতে, ফাল্গুন চৈত্র, তৃতীয় স্বর্গ হচ্ছে কবে, 1296 বৈশাখ জ্যৈষ্ঠতে, আর 1200 পরেরটা চতুর্থ 1296 পৌষ মাঘ। ব্যাস, এই যে 4টে সিকোয়েন্স তৈরি হলে এটা পর করে এরকম নিজের খাতায় এরভাবে সাজিয়ে নিন। তারপরে কি আসি, এবার এইখান থেকে একটা ছোট ট্রিক্স আছে, এটা মনে রাখার জন্যে, যে আচ্ছা যে স্বর্গগুলো আছে সেগুলো একবার আমি বলে দিই, যে মাধুরী, তাহলে মনে রাখতে হবে কি করে, এতগুলো স্বর্গ আমি কি করে মনে রাখবো, এটা একটা ভালো ট্রিক্স আমি তৈরি করেছিলাম। আপনাদের যদি মনে লাগে বা মনে ধরে তাহলে ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, খাতায় ছোট করে ট্রিক্স হিসাবে লিখে রাখুন, অথবা নিজের মনের মতো করে তৈরি করে নিন, তাতে আপনারই মনে থাকবে বেশি। বেশ, হচ্ছে মাধুরী গোধূলি নিশীতে, মানে মাধুরী গোধূলি নিশীতে প্রভাতে যোগেন্দ্রবালার সঙ্গে দেখা করে, তারপর কয়বার দেখা হচ্ছে, 3বার। হ্যাঁ, 3বার দেখা করে মাধুরী যোগেন্দ্রবালার সঙ্গে, কয়বার দেখা করে, 3বার। তা কখন না, গোধূলি নিশীতে প্রভাতে যোগেন্দ্রবালার সঙ্গে দেখা করে। কোথায় দেখা করে, দেখা করে হচ্ছে নন্দন কাননে দেখা করে। কোথায় দেখা করে, নন্দন কাননে দেখা করে। তারপরে কি বলছে, নন্দন কানন, সেখানে কি আছে না, অমরাবতীর প্রবেশপথ। অ্যাকচুয়ালি অমরাবতী মানে স্বর্গের হচ্ছে এই যে স্বর্গ যেটাকে বলে, স্বর্গের প্রবেশ দ্বার, অমরাবতীর প্রবেশপথ। তারপরে কি বলছে, ভুল হলে শুধু এটা একটু বলবেন, আমার যেটুকু জানা আছে এটুকু আমি বলছি। তা অমরাবতীর প্রবেশপথ, সেখানে গিয়েছে মাধুরী, গিয়ে এবার জিজ্ঞাসা করছে, একজনের সঙ্গে পরিচয় হয়েছে, এটা আমি টিক্স হিসাবে এরকম করে বলছি, একজনের সঙ্গে যে পরিচয় হয়েছে তাকে গিয়ে বলছে যে আচ্ছা আপনি কে বা তুমি কে, কি বলছে, বলছে আমি মায়া। ও তুমি কে, ও জিজ্ঞাসা করছে তুমি কে, তখন বলছে তুমি কি মায়া, না শশীকলা, না স্থির সৌদামণি, না বীণা, না কিন্নর গীত, মানে এদের মধ্যে থেকে তুমি কোনটা, এই যে 5টি এরকম, এই 5টি থেকে বলতে তুমি কোনটা, তুমি কি মায়া না শশীকলা, স্থির সৌদামিনী, বীণা না কিন্নর গীত। আচ্ছা এখানে দেখো, অ্যাকচুয়ালি বীণা না কিন্নর,
এইটুকু করে মনে রাখো। তাহলে কিন্নর গীতি মনে রাখার দরকার নেই। কিন্নর গীত মানে হচ্ছে কিন্নর রাখাল বালক, কিন্নর মানে হচ্ছে বালক, রাখাল বালকগণ। তাহলে কিন্নর গীত এটা এটা এর সঙ্গে আর এই করতে হবে না, এই গীতিক কথাটা জুড়তে হবে না, এই কিন্নর পর্যন্তই এরকম করে মনে রাখুন। যে তাহলে তুমি কি মায়া, শশীকলা, স্ত্রীর সৌদামিনী, তুমি শশীকলা, সৌদামিনী, বীণা না কিন্নর, কোনটা তুমি? তারপরে কি আসে, তারপরে বলছে তুমি গীতি আসনধাত্রী দেবী, তাহলে আসনধাত্রী দেবী গীত গায়, আবার আসনধাত্রী দেবী গীত গায়, আবার কি হয়েছে গীতি পতিব্রতা, তাহলে পতিব্রতা স্ত্রী উপসংহারে এসে শোক সঙ্গীত গায়, কিসের জন্যে? শান্তি পাওয়ার জন্যে। তাহলে পতিব্রতা স্ত্রী লিখে নিন এইভাবে, পতিব্রতা স্ত্রী উপসংহারে এসে, পতিব্রতা স্ত্রী কি কায়? পতিব্রতা স্ত্রী উপসংহারে এসে, উপসংহারে এসে কি করে? শোক সঙ্গীত গায়, শোক সঙ্গীত গায়, কিসের জন্যে? না গায় শান্তি পাওয়ার জন্যে, শান্তি গীতি, শান্তি পাওয়ার জন্যে, শান্তি পাওয়ার জন্য। 1 মিনিট। আচ্ছা 1 মিনিট আমি চেক করি যে চলছে কিনা ঠিকঠাক। হ্যাঁ বেশ, ওকে। হ্যাঁ তাহলে পতিব্রতা স্ত্রী, আচ্ছা এটা বাদ দেন, উপসংহারে এসে শোক সঙ্গীত গায়, কিসের জন্য? না শান্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য। তাহলে এইটুকু একটা টিক্স, আর আগেরটাও ওইভাবে যতটুকু বললাম সেটুকু টিক্স ওইভাবে তৈরি করে নিন, তাহলে আপনারই পড়তে সুবিধা হবে। তারপর তাহলে কি হলো যে মাধুরী যোগেন্দ্রবালার সঙ্গে দেখা করে কখন? গোধূলি বেলায়, নিশীথে আর প্রভাতে, গোধূলি, নিশীথে আর প্রভাতে যোগেন্দ্রবালার সঙ্গে দেখা করে। কোথায় দেখা করে? না নন্দন কাননে দেখা করে, নন্দন কাননে দেখা করে। কি এই দেখো মাধুরী দেখা করতে এসেছে, মাধুরী দেখা করে, তাহলে সেটা কি? অমরাবতীর প্রবেশ পথ, অমরাবতীর প্রবেশ পথ। আর তারপরে সেখানে গিয়ে একজনকে দেখেছে, দেখে কি বলছে? কে তুমি? কে মায়া? কে তুমি? মায়া, শশীকলা, স্ত্রীর সৌদামিনী, বীণা, কিন্নর, কিন্নর গীত কোনটা? কিন্নর কোনটা? তারপর হচ্ছে আসনদাত্রী দেবী, এর মধ্যে আসনদাত্রী দেবী মানে আসন পেতে কে গান গায়, আসন পেতে এক দেবী গান গায় সে। তারপর কি? আবার পতিব্রতা স্ত্রী গান গায় কিসে? উপসংহারে এসে, কিসের জন্য? কি গান গায়? না শোক সঙ্গীত গায়, কিসের জন্য? না শান্তি পাওয়ার জন্য, একটুখানি শান্তি পাওয়ার জন্য। এইবার এটা এটা মনে রাখলে কি হবে? সিকোয়েন্সের প্রশ্ন দিয়েছে বহুবার, সিকোয়েন্সের প্রশ্ন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। চতুর্থ স্বর্গ কোনটা, পঞ্চম স্বর্গ কোনটা, এর থেকে আমরা এমনি বের করে ফেলতে পারবো। তারপরে কি বলছে? একবার কোশ্চেন দিয়েছিল যে একদিকে দিয়েছিল হচ্ছে স্বর্গ, আর একদিকে দিয়েছিল কি? স্তাবক মেলানোর জন্য। তাহলে মাধুরী 30টা স্তাবক, গোধূলি 6 + 15 21টা, প্রভাত যোগেন্দ্রবালা 16টা, নন্দন কানন হচ্ছে 25টা স্তাবক আছে সব এইগুলো, অমরাবতীর প্রদর্শন 16টা, কেতুমিতে 23টা, মায়াতে 33টা। আচ্ছা তারপরে শশীকলায়, স্ত্রী সৌদামিনী, বীণা, কিন্নর গীত, এইগুলো সবগুলো মিলে 19টা। এটা একটু ক্রস চেক করবেন, 20টা অনেক অনেক জায়গায় লেখা থাকে, এটা ক্রস চেক করবেন। আচ্ছা কিন্নর গীত, এটা বললাম গীতি আর সন্ধ্যাত্রী দেবীতে, এটা হচ্ছে 20টা, আর এখানে গীতি আর পতিব্রতা এইসব মিলিয়ে উপসংহার, শোক সঙ্গীত, শান্তিগীতি সব মিলিয়ে হচ্ছে 22টা, 12 + 10 22টা। তাহলে এই হচ্ছে স্তাবক। পরপর একটুখানি 1 বা 2 বার রিভাইজ দেবেন, মনে এমনি থেকে যাবে। তারপরে কি বলছে? তারপর বলছে যে একটা এখান থেকে এনটিএ কোশ্চেন দিয়েই থাকে, সেটা হচ্ছে কি? একটা এপিসোড, এটা 8ম এপিসোড। তা এখান থেকে কি হয়? কিন্নর গীতি থেকে এবার একটা কোশ্চেন দিয়ে, আগের বারে যখন অফলাইনে যে এবার পরীক্ষা হলো, সেইবার একটা প্রশ্ন দিয়েছিল এটা থেকে।
তা এবার দেখো যে কিন্নর গীত রাগিনী কি না কালাংরা। রাগিনী হচ্ছে কালাংরা আর তাল হচ্ছে ঝাপতাল। তাহলে এখানে চারটে স্বর্গের এরকম হচ্ছে কি দেওয়া আছে, রাগ রাগিনী দেওয়া আছে, রাগ রাগিনী আর তাল দেওয়া আছে। তাহলে এই কটা আমাদেরকে মনে রাখতে হয়। তারপরে এর মধ্যে থেকে আরও তো অনেক জায়গা থেকে লাইন তুলে কোশ্চেন আসে। তারপরে একটা উক্তি, এই কথাটা বা এই উক্তিটা কোন স্বর্গের মধ্যে আছে, এই ধরনের কোশ্চেন আসে। হ্যাঁ, অতএব এগুলো খেয়াল রাখতে হবে। গীতি প্লাস আসনদাত্রী দেবী, এখানে কি আছে না রাগ রাগিনী কি ললিত, তাল হচ্ছে, এটা হচ্ছে তাল হচ্ছে কাওয়ালি। গীতি আর পতিব্রতা কি এও ললিত কাওয়ালি। তাহলে গীতি আর আসনদাত্রী দেবী ললিত কাওয়ালি, গীতি আর পতিব্রতা ললিত কাওয়ালি, দুটোই একই। আর শান্তি গীতি কি একটুখানি ললিত ভৈরবী আর তেতালা, ললিত ভৈরবী তেতালা, একমাত্র এইটাই হচ্ছে সবচেয়ে ব্যতিক্রম। কিন্নর গীতি হচ্ছে রাগিনী কালাংরা ঝাপতাল, আর লাস্টেরটা শান্তি গীতি ললিত ভৈরবী তেতালা। ব্যাস, এই হচ্ছে মোটামুটি বেসিক ইনফরমেশন। আর যেভাবে বললাম ওইভাবে পড়ুন। মাঝে মধ্যে ওই আর একটা যেটা বললাম যে স্বর্গের একদম প্রথমে একটুখানি কিছু কথা শুনে নিন। স্বর্গের প্রত্যেকটা স্বর্গের কিছু একদম ফার্স্ট লাইন, হ্যাঁ, ফার্স্ট কয়েকটা লাইন পড়ুন আর লাস্টের দিকটার কয়েকটা লাইন পড়ুন, যেগুলো একটুখানি আমার মনে হচ্ছে এই জায়গা থেকে বহুবার আমি কোশ্চেন দেখেছি, ওই জন্য জিজ্ঞাসা করছি, মানে বলে রাখছি আপনাদের। তা ফার্স্ট লাইন আর কিছু কিছু লাস্টের দিকে, ফার্স্টের ইস্তাবক আর লাস্টের ইস্তাবকটা পড়ে দেখুন, তাহলে ওইখান থেকে অনেক সময় কোশ্চেন দেয়। তা এই হচ্ছে মানে পড়ে রাখলে আমি একটু কি সেফ জোনে থাকি, এই হচ্ছে ব্যাপার। আর এই বেসিক ইনফরমেশনগুলো থাকলে আমার অনেক সময় যদি এই ধরনের কোশ্চেন দিয়ে যায় তখন কি হয়, এই ধরনের মুখস্থ বিদ্যাগুলো কাজে আসে। আর এগুলো যখন পড়বেন তখন অবশ্যই তো জানা উচিতই, যখন একটা কবিতা পড়ছি তখন এই বেসিক ইনফরমেশনগুলো জানা দরকার না, অবশ্যই জানা দরকার। তা এই হচ্ছে ব্যাপার। আর যদি পড়তে চান বিস্তারিত আরও আছে অনেক কিছু, প্রত্যেকটা স্বর্গের কী কী পয়েন্ট আছে, কী কী ব্যাপার আছে, সেগুলো পড়তে চাইলে যোগাযোগ করতে পারেন এই নম্বরটাই, হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা এই নম্বরটায় যে কোনো জায়গায় একটাকে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, ব্যাস। সপ্তাহে 2 দিন পড়াই, সপ্তাহে 2 দিন, 8টা থেকে রাত 10টা, 8 PM to 10 PM, সপ্তাহে 2 দিন পড়াই, বুধবার আর শুক্রবার। এই ছিল ইনফরমেশান দেওয়ার। আর অযথা রেজাল্টের জন্য হা হতাশ না করে আমার মনে হয় ইউটিউবে এই এত বেশি ভিডিও না দেখে কাজের ভিডিওগুলো দেখুন, যেগুলো পড়ার ভিডিও সেগুলো দেখতে থাকুন, রিভাইজ করতে থাকুন, আপনার কাজে লাগবে। ওই অযথা রেজাল্ট কবে এলো এর জন্য হা হতাশ না করাই ভালো, আমার যেটা মনে হয় আর কি। খালি হা হতাশ করলে তো এই হা হতাশগুলো তো আপনাদের ইউজিসি নেটের কাছে তো পৌঁছায় না, এটাই হচ্ছে ব্যাপার। ইউটিউবে ভিডিও তৈরি করে আপনাকে এত ডিপ্রেশনে ফেলে দিচ্ছে, এই চলে এসেছে অথচ আসছে না, এই জন্যই খারাপ লাগে, কিছু বলার নেই। এখন যার যেটা কাজ সেটা করবে, এর মাধ্যমে অনেক ইনফরমেশান দেয়, সেগুলো জানার দরকার। আর আপনাদের একটা কথা বলি, আপনারা প্রফেসর হতে যাচ্ছেন, ইউজিসি নেট পাস করবেন, প্রফেসর হওয়ার পরীক্ষা দেবেন, অনেকে পাস করেছেন, ন্যূনতম এনডিএর ওয়েবসাইট চেক করার যোগ্যতা আপনাদের থাকা উচিত। অযথা ভিডিও না দেখে কাজের ভিডিওগুলো দেখুন, আর মাঝে মধ্যে এনডিএর ওয়েবসাইটে ভিজিট করতে থাকুন। অযথা ভিডিও দেখে ডিপ্রেশনে যাবেন না, পরিষ্কার কথা। অনেকে ঝাল লাগতে পারে, তবে আমার কিছু করার নেই, আমি সত্য কথাটা এইভাবেই বলি। ভালো লাগলে, আর কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই খাটনি করে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন, তাতে ইনফরমেশানগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, সবাই জানতে পারে। এই ব্যাস। আচ্ছা, আজকেরকার মতো গুড নাইট, অন্য কোনো দিন আবার দেখা হবে। ওকে।